আজ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ। বইমেলার ১৬তম দিনে আমি তামান্না খন্দকার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্টস টিভিএস বইমেলা প্রাঙ্গণ থেকে। আজ আমার সাথে উপস্থিত আছেন একজন শিক্ষাবিদ, অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াস। কেমন আছেন? আছি ভালো, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ শুরুতেই দিচ্ছি, কারণ আপনি অনেক ব্যস্ত একজন মানুষ। তারপরও আমাদেরকে আজকে সময় দিয়ে আসলে আমরা সবাই আপনার কাছে অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ। এই যে লেখালেখির আগ্রহটা, অনুবাদ করার যে ইচ্ছাটা, সেটা শুরু হলো কিভাবে? সেটা শুরু হয়েছে অনেক আগে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি আর কি, প্রথম বর্ষে তো সেই দিকে, ইনফ্যাক্ট যুদ্ধের সময় 1971 সালে আমার কাছে একটা বই থেকে গিয়েছিল, যখন গ্রামে গঞ্জে পালিয়ে বেড়াচ্ছিল। তখন একটা বই কেমন যেন আমার কাছে দেখি থেকে গেছে, আর্লি স্টোরিজ বাই মিখাইল শলখভ। সেটার ব্যাকগ্রাউন্ডটা 6টা গল্প ছিল। সেটার ব্যাকগ্রাউন্ডটা ছিল বলশেভিক রেভলিউশনের পরে যা অবস্থা ছিল। তখন আমার মনে হয় যে আমাদেরও মুক্তিযুদ্ধ চলছে, এদেরও একটা মানে বলশেভিক রেভলিউশন হয়ে গেছে, তো এটার সঙ্গে সামহাও আমি বোধহয় আমাদের এই ধরনের কিছু একটা হতে পারে, এরকম একটা ধারণা থেকে আমি ওই গল্পগুলি অনুবাদ করতে শুরু করি তখন থেকে। তার মানে বাস্তবতা, প্রেক্ষাপট এগুলো আপনাকে অনেকটাই প্রভাবিত করেছে এবং কানেক্ট করা অন্য বিশ্ব যে ইতিহাস কিংবা বিশ্ব ঘটনার সঙ্গে কানেক্ট করতে গিয়ে আমি এভাবে শুরু করি আর কি। আমি যদি ভুল না করে থাকি, 1982 সালে আপনার প্রথম অনুবাদ করা বই রাসমন প্রকাশিত হয়। সেই রাসমনেই যে আপনি অনুবাদ করবেন, কেন? রাসমনের গল্পের ভিতরে আসলে কি এমন ছিল যেটা আপনাকে অনুবাদ করতে অনুপ্রাণিত করেছিল? রিনোসুকে আকুতাগার গল্প, এটা জাপানিজ, এবং রাসমন তো মানে একটা চলচ্চিত্র হিসেবে খুবই নাম করেছিল আর কি। হ্যাঁ, যেটা চলচ্চিত্র, যেটা খুবই নাম করা চলচ্চিত্র, সেই জন্য আমি ভাবলাম যে এটা করা যায়। হ্যাঁ, রাসমন গল্পটা নিয়ে, এবং আরেকটা গল্প ছিল বাঁশবনে খুন, এই দুটো গল্প নিয়ে ওই চলচ্চিত্রটা হয়েছিল। তো এটা আমি তখন করে ফেলি, এবং সেই সময় তখন আমি হলে থাকি, 1971 সালের পরে, যদি ছাপা হয়েছে অনেক পরে। তখন এটা বন্ধুবান্ধবরা মিলে, তখন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, তারপরে মোহাম্মদ নুরুল হুদা, এদের একটা পাবলিকেশন দ্রাবিড় প্রকাশনী নাম ছিল আর কি, তারা ওটা প্রকাশ করে আর কি প্রথম। আপনার বিভিন্ন সময়ের যে বইগুলো আছে সেগুলো পড়লে বা নামগুলো শুনলে আসলে বোঝা যায় সমসাময়িক ঘটনাগুলো আপনাকে অনেক বেশি প্রভাবিত করেছে, এবং আপনার যে সত্য বা একজন শোষিত পীড়িত যেই জনগোষ্ঠী, তাদের নিয়ে আপনি লিখতে ভীষণ আগ্রহী। আমি কয়েকটা বইয়ের নাম বলি, যেমন একজন আমেরিকান ক্রীতদাসের জীবন বৃত্তান্ত, কালো ছেলে, কৈশোর যৌবনের বৃত্তান্ত। এই যে লেখাগুলো, এখান থেকে আসলে বোঝা যায়। আমাদেরকে এই দুটো বই সম্পর্কে আপনি জানাবেন। এটা হচ্ছে, ওরা যেহেতু কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী, আমেরিকান কৃষ্ণাঙ্গ, তাই না? ওরা তো নিপীড়িত বটে, ওরা তো দাস হিসেবে গিয়েছিল ওখানে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, মানে তারা নিজের ইচ্ছাতে যায়নি, তাই না? নিয়ে গিয়ে যাচ্ছেতাই ব্যবহার করা হয়েছে, একদম বস্তু, মানে একটা মানে পদার্থের মতো ব্যবহার করা হয়েছে, মানুষ না, মানুষ হিসেবে তাদেরকে গণ্যই করা হয়। গরু ছাগল এদের মতো তাদেরও হিসাব হতো। আমার কজন কৃতদাস আছে, আমার 5টা গরু আছে, 10টা কৃতদাস, এইভাবে সম্পত্তির অংশ ছিল। তা ওদের কৃতদাস তাদের সম্পদের একটা অংশ, হ্যাঁ, অবিচ্ছেদ্য অংশ, এবং খুব লাভজনক অংশ। ফলে তাদের ভেতর থেকে যারা লেখক হচ্ছেন, একেবারে স্বশিক্ষিত, এত স্ট্রাগল করার পরে, বিশেষ করে ওই ফ্রেডারিক ডগলাসের যেটা ওই কৃতদাসের, একজন আমেরিকান কৃতদাসের জীবন বৃত্তান্ত, ওটা তো একটা ক্লাসিক। ওটা ক্লাসিক, এবং পরে যে 100 বছর পর লিখলেন রিচার্ড রাইট, হ্যাঁ, আমার ওটার নাম হচ্ছে ব্ল্যাক বয়, কালো ছেলে নামে। হ্যাঁ, ওটা বাংলা একাডেমি থেকে ছাপা হয়েছিল। তো এই দুটো বই দেখলাম যে অনেক মিল আছে। 100 বছর পরে রিচার্ড রাইট ওই ফ্রেডারিক ডগলাসের বইটা পড়ে অনেক অনুপ্রাণিত হয়েছেন, এবং তিনি নিজের জীবনী ওভাবে লিখলেন। দুজনই কিন্তু, একজন কৃতদাস, আরেকজন হচ্ছেন 60-এর দশকের একজন বুদ্ধিজীবী, কালো কৃষ্ণাঙ্গ বুদ্ধিজীবী। তো সেই জন্য ওদের মধ্যে প্রচুর মিল আছে। অত্যাচারের ধরনটাও তো একই ধরনের, তাই না? দাসদের উপরে যেভাবে শ্বেতাঙ্গ মণিরা অত্যাচার করতো, তারপরে তাদের খাটিয়ে নিত, হ্যাঁ, পশুর মতো। তো সেসব নিয়ে লেখা তো একেবারে, আমি যদি ভুল না করি, দাস প্রথা যখন ছিল, ওই সময় থেকে যে শোষিত পীড়িত যে স্টোরি ছিল, এবং পরবর্তীতে এই সময়ের মানে পুরোটা নিয়ে এটা লেখা। হ্যাঁ, কিভাবে আফ্রিকা থেকে
এলেন, হ্যাঁ, সেই সব জিনিসপত্র আছে ওখানে। হ্যাঁ, আফ্রিকা থেকে তাদেরকে চুরি করে আনা হয়েছে। হ্যাঁ, চুরি করে? হ্যাঁ, মানুষও চুরি করে যায়? হ্যাঁ, মানুষ তো না, ওরা তো পশু জন্তু। একটা গরুকে আপনি চুরি করে, গরু চোর আছে না আমাদের দেশে, সেরকম ওদের মা কৃতদাস চোর, ওদেরকে চুরি করে কৃতদাস বানিয়ে জাহাজে করে এদিক। রিচার্ড রাইটের আরেকটা বই আছে, খুব মূল্যবান বই, তো ব্ল্যাক পাওয়ার নামে। ওটা অবশ্য উপন্যাস না, ওটা প্রবন্ধ ঠিক না, গদ্য রচনা আর কি। আচ্ছা। ওখানে ডিটেলস আছে কীভাবে বন থেকে আফ্রিকার জঙ্গল থেকে এই শ্বেতাঙ্গরা গিয়ে চুরি করে তাদের দিয়ে ব্যবসা করতো। বিশাল ব্যবসা ছিল, হ্যাঁ, দাস ব্যবসা যেটা। সেই ব্যবসায় তারপরে কয়েক মাস লাগতো আফ্রিকা থেকে আমেরিকায় যেতে। হ্যাঁ, এই যে মাঝখানের যে প্যাসেজটা, মিডল প্যাসেজ, হ্যাঁ, এখানে যে দুর্দশা, এর মধ্যে বিদ্রোহ হয়েছে। হ্যাঁ, এই জাহাজের কোলে তাদেরকে চিৎ করে শুয়ে একদম মাস 2 লাগতো আসতে যেতে। হ্যাঁ, তো সেটা বর্ণনা বহু বই আছে ওদের। ব্ল্যাকরা যখন মানে আফ্রিকান অরিজিন যাদের কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী, বর্ণ বৈষম্য। হ্যাঁ, বর্ণবৈষম্য তো বটেই, মানে হ্যাঁ। বর্ণবাদী সমাজে ওরা যখন লিখতে পড়তে শিখলো, প্রতিবাদ করতে, তখন তারা লেখার মাধ্যমে করেছে। লেখা ছাড়াও এমনি বিদ্রোহ হয়েছে অনেক, সবগুলি প্রায় অসফল হয়েছে। কারণ ওদের পেরে উঠবে কি করে, ওদের সংখ্যা তো অনেক কম, আর শ্বেতাঙ্গদের সংখ্যা তো অনেক বেশি, তাই না? পারেনি। আপনি জ্যাক রুশোর শিকারুশি বই, এটিও অনুবাদ করেছেন। আর হ্যাঁ, রুশো নামটা আমাদের সাথে ভীষণ পরিচিত। হ্যাঁ, এই বইটা বিশেষ করে ফ্রেঞ্চ রেভলিউশনের সঙ্গে তার নাম খুব পরিচিত, কারণ তার চিন্তা ভাবনা ফ্রেঞ্চ রেভলিউশনকে অনুপ্রাণিত করেছিল আর কি। তা রুশোর কনফেশনস তো বাংলায় হয়নি আগে, সেটা আমি ভাবলাম যেটা হওয়া দরকার, সেটা আমি করলাম। বেশ 2 খণ্ডের বই, কিন্তু আমি 1 খণ্ডেই ছিল আর কি। তো সেটাতে রুশো যেভাবে বর্ণনা করেছেন নিজের বেড়ে ওঠাটা, এবং সাধারণ পরিবেশ থেকে, পরিবার থেকে গিয়ে একদম টপ লেভেলের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল নিজের ব্যতিক্রমধর্মী প্রতিভার ফলে। হ্যাঁ, তিনি যে একজন একটা প্রতিভা, সেটা কিন্তু ওরা বুঝতে পেরেছিল, ফলে ওকে সুযোগ দিয়েছে, নিজে অনেক সময় সুযোগ করে নিয়েছেন, নিয়ে তিনি শেষ পর্যন্ত এরকম একটা তার বিশেষ সোশ্যাল কন্ট্রাক্ট যে লেখাটা, যেটাই সবচেয়ে বেশি বিখ্যাত। হ্যাঁ, যেটা ভিত্তি করেই ফ্রেঞ্চ রেভলিউশনের লোকজন, মানে নেতারা, ওইসব মতবাদকে প্রচার করেছে। তা এই আত্মজীবনীতে এইরকম একটা লোকের আত্মজীবনী, একজন লোকের আত্মজীবনী, এবং বেশ বড় আত্মজীবনী। তার ইচ্ছা ছিল 3 খণ্ডে করবেন, কিন্তু 3 পার্ট, কিন্তু 2টো পার্ট করেই উনি ছেড়ে দিয়েছেন। তো সেই বইটা আমি ভাবলাম যেটা করা উচিত, বাংলায় নেই, সেই জন্যে আমি ভাবলাম যেটা বাংলায় হওয়া উচিত। আরেকটা বইয়ের নাম না বললেই নয়, গোল্ডেন বাউ। হ্যাঁ, এটা জেমস জর্জ ফ্রেজারের। এটা এসব হচ্ছে সোশিও অ্যানথ্রোপোলজিক্যাল সাবজেক্টের, এসব হচ্ছে ল্যান্ডমার্ক বই। হ্যাঁ, একেবারেই এক একটা মানে দিক নির্দেশনা বই আর কি। তো এটাকে আমি মনে হলো এটা হওয়া উচিত, এটাও নেই বাংলায়। এটা অ্যাকচুয়ালি 12 খণ্ডের বই, কিন্তু 12 খণ্ডের বই। তা উনি 12 খণ্ডকে প্রায় 1000 পৃষ্ঠায় এনে মানে অ্যাব্রিজড 1 ভলিউম অ্যাব্রিজড এডিশন বের করেছিলেন। হ্যাঁ, 1915 সালে। তা সেইটা আমি করলাম, কারণ 12 খণ্ড করার মতো সময় এবং স্ট্যামিনা আমার নেই। তা সেটাই আমি ভাবলাম যে এটাই করলেই হয়তো যথেষ্ট হবে, যাদের উৎসাহ মানে আগ্রহ হয় তারা গিয়ে 12 খণ্ড পড়ুক। হ্যাঁ, কিন্তু এই 1 খণ্ড ভেতরে অনেক কিছুই আছে, অনেক কিছু আছে, প্রায় 69টা চ্যাপ্টার এখানে। পুরো বইটা প্রায় 1000 পৃষ্ঠা। পেয়ারার সুবাস, এই বইটার নামটা একটু আলাদা মনে হচ্ছে। এতক্ষণ আমরা যেগুলো নিয়ে আলোচনা করছিলাম তার থেকে ডেফিনেটলি আলাদা। এটা ইংরেজি বই, এটা ইংরেজি অনুবাদ থেকে, ইংরেজি অনুবাদের বই, কিন্তু মানে এটা স্প্যানিশে লেখা, ফ্র্যাগ্রেন্স অফ গুয়াভা। এটা গল্পটা কি? গল্প না, এটা হচ্ছে একটা ইন্টারভিউ। মার্কেস আছে না, যে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, মার্কেসের একটা প্রথম বোধহয় সবচেয়ে বড় একটা বুক লেন্থ ইন্টারভিউ, 14টা চ্যাপ্টার আছে এখানে। হ্যাঁ, তা একজন ইন্টারভিউ নিয়েছেন তাকে, এবং এই ইন্টারভিউটার পরে 1983 সালে সম্ভবত এটা ছাপা হয়েছিল। আর উনি তো নোবেল প্রাইজ পেয়েছেন 1900, ইফ আই এম নট রং, 700 ওইদিকে। তো যাই হোক, এই বইটা আমার মনে হলো যে করা উচিত, বাঙালি পাঠকের কাছে দেওয়া উচিত। সেটা আমি পাঠিয়ে দিয়েছিলাম, করে উত্তরাধিকার পত্রিকায় ছাপা হয়েছিল। তারপরে
পরে বই আকারে বেরিয়েছে আর কি, পেয়ারার সুবাস নাম দিয়ে, ফ্র্যাগ্রেন্স অফ গোয়াবা। এতক্ষণ আমরা যেই আলোচনাটা করছিলাম তার মাঝে এরকম ছিল, আমরা পিক করে করে একজন বিখ্যাত লেখকের যে বইগুলো সেগুলো বাংলায় অনুবাদ করা হয়েছে বাঙালি পাঠকদের জন্য, কিন্তু বাংলার বিভিন্ন বই, এরকম বই যেটা অন্য ভাষায় অনুবাদ হওয়ার উচিত বলে আমরা মনে করি বা চর্চা করা উচিত, এবং আপনি একজন, আমি যদি ভুল না করে থাকি, আপনি অনুবাদ করা হয় এরকম একটা সংগঠন আছে, যে সংগঠনের সাথে আপনি যুক্ত আছেন। হ্যাঁ, তো এই বিষয়টাকে নিয়ে কাজ করা হচ্ছে। এখন আমাদের তো এখানে দুটো ভাষাতেই অনুবাদ করার মতো, মানে বাংলা থেকে সরাসরি উর্দুতে হয়তো কিছুটা হয়, বাংলা থেকে সরাসরি ফার্সিতেও একজন করেন শুনেছি, হিন্দিতেও করেন শুনেছি, কিন্তু এর বেশি কিছু না। বাংলা থেকে সরাসরি রাশিয়ানে মনে হয় না কেউ, কিংবা গ্রিকে তো প্রশ্নই আসে না। সুতরাং আমরা বহু ভাষাভাষী জাতি না। হ্যাঁ, আমরা খুব বেশি হলে একটা ভাষাই মোটামুটি ভালো মতো জানি, বাংলা, সেটাও অধিকাংশ লোকই সেভাবে জানে না। কিন্তু ইংরেজি দেখেন, ইংরেজি আমাদের 200 বছরের অভিজ্ঞতা। ইংরেজি 200 নাকি 1837 সালে বোধ হয় লর্ড মেকলে করলেন, যে এখানে ইংরেজি চালু করলেন শিক্ষার মাধ্যম হিসেবে। তখন থেকে আমরা ইংরেজি শিখছি। হ্যাঁ, এর আগে কিন্তু ইন্ডিয়ার ছিল ফার্সি। হ্যাঁ, অফিস আদালত সব ফার্সিতে চলত। তো মেকলে সাহেব যখন করলেন এই জিনিসটা, ইংরেজি চালু করলেন শিক্ষাঙ্গনে, তখন থেকে আমরা শিখছি। তা সত্ত্বেও ইংরেজির ব্যাকগ্রাউন্ড আমাদের অতিশয় দুর্বল। আমি নিজে ইংরেজির অধ্যাপক, কিন্তু আমি দেখেছি যে ইংলিশে বেস থেকে ভালো না হয়ে উঠলে, একেবারে প্রাইমারি লেভেল থেকে ওই ইউনিভার্সিটি লেভেলে এসে আর শেখা হয় না। ভাষার কিন্তু একটা মানে ক্রিটিক্যাল পিরিয়ড আছে। ক্রিটিক্যাল পিরিয়ড হচ্ছে 19 বছর। 19 বছরের আগে যা ভাষা শেখা যায়, তারপরে আপনার এটা ধীর হয়ে যায়। আমার হাতে এবারের বইমেলা থেকে নেওয়া একটা বই আছে, সাপ ও শাপলা। এই বইটা সম্পর্কে জানতে চাইব। এটা যার লেখা, এর আমি আরো দুটো বই অনুবাদ করেছি এবং দুটোই খুব ইম্পর্টেন্ট বই। একটা হচ্ছে তার আত্মজীবনী, সেটা হচ্ছে রিপোর্ট টু গ্রেকো, নিকোস কাজানজাকিসের আত্মজীবনী। সেটা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে 2 বছর আগে ছাপা হয়েছিল আত্মজীবনী নামেই। হ্যাঁ, গ্রেকোর কাছে প্রতিবেদন, আত্মজীবনী, নিকোস কাজানজাকিস, গ্রিক রাইটার এবং মহাকবি। ওনার একটা মহাকাব্য আছে, অডিসি এ মডার্ন সিকুয়েল। মানে হোমারের যে অডিসি মহাকাব্য, তার 3 গুণ বড় একটা। উনি যেটাতে হাত দেন ঢাউস আকারে করেন। উনি ছোট গল্প লেখেননি, উনি উপন্যাস, বড় বড় উপন্যাস আছে, অনেক বিস্তারিত লিখতে পছন্দ করেন। তো সেই বইটা আমি অনুবাদ করেছি, রিপোর্ট টু গ্রেকো। ওটা ছাপা হয়েছে, ওটা প্রায় 500-600 পৃষ্ঠার মতো। আর আরেকটা বই করেছি, সেটা হচ্ছে জোরবা দ্য গ্রিক। সেটা বেশি নাম করা উপন্যাস, জোরবা দ্য গ্রিক। হ্যাঁ, এই বইটা ফিল্মও হয়েছিল এবং খুবই নাম করেছিল 1950-এর দশকের প্রথম দিকে। ফিল্ম হওয়ার পরে এই বইটা দারুণ নাম করে এবং ওটার মধ্যে যে একটা জীবন্ত যে একটা চরিত্র, হ্যাঁ, যে একটা খুব লাইভলি, ওটার পাশে অন্যান্য আধুনিক লেখকদের নায়কদের যদি বসান, মনে হবে তারা সবাই অগ্নাশয় রোগে ভুগছে, কিংবা মানে তার মানে ফ্যাকাশে আর কি। কিন্তু এত লাইভলি ওটা, ওই ওটা কথা প্রকাশ ছেপেছে 2-3 বছর আগে। এই দুটো কাজ করেছি। এটা হচ্ছে 3য় নম্বর কাজ, সাপ ও শাপলা। এই বইটা আমি এমনি করেছিলাম, কারণ এটা তার প্রথম উপন্যাস এবং এটা 23 বছর বয়সের লেখা এবং একটু কাঁচা লেখাই বলবো, কাঁচা। কিন্তু এর মধ্যে তার যে বৈশিষ্ট্যগুলো, পরবর্তীকালে যে বৈশিষ্ট্যগুলো তিনি অর্জন করেছিলেন, সেগুলি প্রায় সবই মোটামুটি পাওয়া যায়, একটু মানে পরিচয় পাওয়া যায়। হ্যাঁ, সেই জন্য আমি ভাবলাম যেটা করেই ফেলি, এতে আর করতে সহজে লাগলো আমার কাছে। কারণ এটা চটি বই, চটি ঠিক না, 100-150 পৃষ্ঠা হবে হয়তো, কিন্তু এটা আমি করে ফেললাম, করে থাকুক, কারণ তার বৈশিষ্ট্যগুলো তো এখানে আছে সবই। শিক্ষকতা করছেন, পাশাপাশি অনুবাদ করছেন, আপনার অনেক শিক্ষার্থী আছে, তাদেরকে বই পড়ার ক্ষেত্রে কিভাবে অনুপ্রাণিত করেন? বই পড়তে চায় না একদম। এখনকার আনফর্চুনেটলি ছাত্ররা বই পড়ার হ্যাবিট থেকে অনেক দূরে সরে গেছে। ক্লাসেও দেখেছি যে একটু কিছু রেফার করলে, কিংবা একটু যদি নোট জাতীয় কিছু দিয়ে, একটু মোটা যদি কোনো গল্প দিলাম, হ্যাঁ,
ওই পৃষ্ঠা দেখেই আটকে ওঠে, 3-4 পৃষ্ঠা বেশি হলেই আটকে ওঠে। জানার আগ্রহটা কি কমে গেছে? জানার আগ্রহ হয়তো আছে, অন্যান্য দিকে আছে, কিন্তু ঠিক সাহিত্যের ব্যাপারটা বোধহয় খুব একটা- পড়ে জানার ইচ্ছাটা সে কমে গেছে। সিরিয়াসলি নেয় না। সবশেষ একটা প্রশ্ন করব, বইমেলা থেকে প্রত্যাশা কি? বইমেলা থাকা উচিত। আমার খুব মাঝে মাঝে হতাশ লাগে যে আদৌ বইমেলা কি আরো হওয়া উচিত? হওয়া উচিত। বই ব্যবসাতে অবশ্যই হওয়া উচিত। সেজন্য যতই আজে বাজে লেখা ছাপা হয় হোক, এর মধ্যে থেকে হয়তো ভালো মানুষ কিছু, লিখুক। হ্যাঁ লিখুক, এর ভিতর থেকে পড়ুক। ভালোটা বেরিয়ে আসবে। হ্যাঁ লিখুক, পড়ুক এবং এক ধরনের তাদের রুচি ডেভেলপ করুক। হ্যাঁ, খুব হালকা লেখাই যে সবসময় পড়তে হবে, ওসব পড়তে পড়তে হয়তো ভালো লেখার প্রতি আগ্রহ বাড়বে। হ্যাঁ, এরকম তবে থাকা উচিত। প্রিন্টেড বই থাকা উচিত, ইলেকট্রনিক বইও থাকা উচিত, এবং বই পড়ার অভ্যাসটা থাকা উচিত। আপনাকে আসলে আমি ধন্যবাদ দিয়ে একদমই ছোট করব না। আমি আসলে আপনার কাছে কৃতজ্ঞ যে এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন। কেন, আমি খুব সম্মানিত বোধ করছি। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আশা করছি আবারও কথা হবে, অনেক গল্প হবে, অনেক কিছু জানা হবে। জি, থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখছিলেন বেঙ্গল বুকস প্রেজেন্টস টিভিএস বইমেলা প্রাঙ্গণ থেকে। আমি তামান্না খন্দকার ছিলাম আপনাদের সাথে। আর আজকে আমাদের বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন খালিকুজ্জামান ইলিয়াস। দেখা হবে পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, টিভিএস এর সাথেই থাকুন।